খেয়াল করে আমরা ফিজিক্সের নতুন অধ্যায় শুরু করছিলাম, আমরা তরঙ্গ শব্দ নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? তোমরা যতদিন ফিজিক্স পড়বা ততদিন তরঙ্গ থাকবেই, কারণ তরঙ্গ হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান। যখন পড়বা, লাইট পড়বা, তরঙ্গ কিন্তু থাকবে, ঠিক আছে? তো এই অধ্যায়ে খেয়াল করো, আমাদের মেইনলি দুই ধরনের টপিক নিয়ে আলোচনা করা আছে। প্রথম টপিকে তুমি একটা তরঙ্গ চিনতে পারো কিনা, তরঙ্গের পরিচিতি দেখবো, যে তরঙ্গ কেমন হয়, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কেমন হয়, ঠিক আছে? তারপর দ্বিতীয় টপিকে আমরা এই তরঙ্গ ইউজ করে শব্দের কিছু ম্যাথ করব, ঠিক আছে? কিন্তু এই অধ্যায় করার মেইন উদ্দেশ্য আমি বলি তোমাকে তরঙ্গ চিনা, ঠিক আছে? কারণ তুমি যখন সামনের ক্লাসে উঠবা তুমি তরঙ্গ প্রায় দেখতে পারবা, ঠিক আছে? তো অধ্যায় শুরু করে, অধ্যায় নাম হচ্ছে কি ওয়েভস অ্যান্ড সাউন্ড, ঠিক আছে? বাংলায় বললে কি দেখা যাচ্ছে না? ওকে, ঠিক আছে, এই বোর্ডে দেখো আমরা। তাহলে তরঙ্গ ও শব্দ, ঠিক আছে? আমাদের প্রথম আলোচনা শুরু হয়েছিল পর্যায়বৃত্ত গতি দিয়ে, খেয়াল আছে? পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? আমার লেখা খারাপ, আমি বাংলা ভুল লিখি, সেটা সমস্যা না। তাহলে পর্যায়বৃত্ত গতি কাকে বলে আমরা একটু সংজ্ঞা দেখে নেই, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি কাকে বলে? তোমরা বৃত্ত গতি দেখছো, তো মনে করো কোনো একটা বস্তু কণার গতি এমন হলো, ঠিক আছে? মনে করো এখানে একটা বিন্দু এ আছে, একটা বিন্দু এ নাম স্থানাঙ্ক দিলাম 1,2, ঠিক আছে? ফিজিক্সে ম্যাথ ঢুকে গেছে, সমস্যা নেই। আমি খেয়াল করো কোনো একটা বিন্দু আছে, কোনো এখানে আছে, স্থানাঙ্ক জ্যামিতির আছে, ঠিক আছে? বিন্দু কোথায় থাকে? এক্স ওয়াই তলেই তো থাকে, ঠিক আছে না? তো মনে করো কোনো একটা বস্তুর গতি যদি এমন হয়, এই যে লাল একটা বস্তু, ঠিক আছে? এই লাল বস্তু কণার গতি যদি এমন হয়, এটা একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে যদি বারবার গমন করে, তাহলে এই ধরনের গতিকে আমি পর্যায়বৃত্ত গতি বলবো। মানে তিনটা টার্মস খুবই মনে রাখতে হবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট বিন্দুকে, দেখো বিন্দুটা ছিল এই বিন্দু, ঠিক আছে? একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট দিক দিয়েই একইভাবে যদি গমন করে, তাহলে এই ধরনের গতিকে আমি বলবো পর্যায়বৃত্ত গতি। যেমন তোমরা দেখবা সবচেয়ে ভালো উদাহরণ ঘড়ি কাঁটার গতি, কারণ ঘড়ি কাঁটা যদি এইখানে থাকে, মনে করো মিনিটের কাঁটা এইখানে আছে, ঠিক আছে? এটা ঠিক 1 মিনিট পরে আবার এখানে আসবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, মনে করো এখানে 3টা বাজে, এখানে কয়টা বাজে? 3টা বাজে। তাহলে এই তিন সংখ্যাটাকে নির্দিষ্ট একটা বিন্দুকে এই ঘড়ির কাঁটা নির্দিষ্ট একটা দিক দিয়ে নির্দিষ্ট একটা সময় বারবার অতিক্রম করে, তাহলে ঘড়ির কাঁটার গতি হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি। তবে নাম শুনে কনফিউজ হবো না, শুধুমাত্র বৃত্তের জন্য কথাটা কিন্তু সঠিক না, এটা যে কোনো শেপের জন্য হইতে পারে, ঠিক আছে? এটা ত্রিভুজের জন্য হইতে পারে। মনে করো একটা ত্রিভুজ আমি আর্ট করলাম, ঠিক আছে? কোনো একটা বস্তু কণা, ঠিক আছে? মনে করো এখানে একটা বিন্দু এ আছে, এই বিন্দু যেখানে যে থাকতে পারে, একটা বিন্দু আছে, ঠিক আছে? তাহলে এই বস্তু কণার গতি হচ্ছে এমন গতি, এই বস্তু কি করতেছে, একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক বরাবর অতিক্রম করতেছে। তাহলে এই যে বস্তু কণার গতি, তাকে আমি বলবো পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি থাকার জন্য আমরা তিনটা মেইন শর্ত দেখলাম, ঠিক আছে? কি শর্ত দেখলাম? কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে, আর একই দিক দিয়ে অতিক্রম করতে হবে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলতেছি পর্যায়বৃত্ত গতি। বুঝতে পারতেছো? তবে এই অধ্যায়ে আলোচনা আমাদের পর্যায়বৃত্ত গতি ছিল না, আমাদের আলোচনা হবে স্পন্দন গতি নিয়ে, ঠিক আছে? আমরা সরল স্পন্দন গতি নিয়ে কথা বলবো। আমরা এখানে সরল স্পন্দন গতি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো তোমরা সরল দোলক সবাই দেখছো, ঠিক আছে? আমরা পেন্ডুলাম সবাই দেখছি, খেয়াল করো এটা যে ধরনের গতি হচ্ছে, কেমন গতি? স্পন্দন গতি। যদিও এটা একটু পরে থামে যাবে, ঠিক আছে? কারণ এখানে যে শক্তি হারাবে, বাতাসের বাধা কাজ করতেছে। যদি কোনো বাতাসের বাধা কাজ না করে, শক্তি যদি না হারায়, তাহলে এটা কখনোই থামবে না, ঠিক আছে? তো এই ধরনের গতিকে আমরা সংজ্ঞায়িত কিভাবে করতে পারি? সাউন্ড রেকর্ডিং হচ্ছে, ডিস্টার্ব হয়ে যাবে এখন। তাহলে স্পন্দন গতির একটাই বৈশিষ্ট্য, যে পর্যায়বৃত্ত গতি যদি এমন হয়, এটা তার গতিপথে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসে, তাহলে এই ধরনের গতিকে স্পন্দন গতি বলবো আমি। যেমন খেয়াল করে একটা উদাহরণ দিই, ঠিক আছে? একটা পেন্ডুলামে একটা বব রাখা আছে, এই জিনিসটাকে নাম বব বলে, ঠিক আছে? এটাকে যদি আমি একটু টেনে এখানে ছেড়ে দিই, ঠিক আছে? এখানে পর্যন্ত টানলাম, ঠিক আছে? ধরে রাখছি মনে করে হাত দিয়ে। যদি এটাকে আমি ছেড়ে দিই, এটা কি হবে বলো তো? এটা প্রথমে সামনের দিকে এত দূর যাবে, ঠিক এতটুকু ডিস্টেন্সে এখানে কিন্তু থামে যাবে, তারপর আবার এটা ব্যাক করবে। তাহলে এই বস্তু কণার গতি একটু খেয়াল করো, এখানে যাইতে যে সময় লাগছে ব্যাক করতে কিন্তু একই সময় লাগছে।
তাহলে এই বস্তুকণার গতি হচ্ছে এমন গতি, এটা তার গতিপথের অর্ধেক সময় একদিকে যায়, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়। তাহলে কোনো বস্তুকণার গতি যদি এমন হয় এটা অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে, তাহলে এই ধরনের গতিকে আমি স্পন্দন গতি বলবো। স্পন্দনকে বাংলায় তোমরা অনেক নামে ডাকতে পারো, আর দোলন বলতে পারো অনেকে, ঠিক আছে? আমি যখন দোলন বলবো বিষয়টা কিন্তু একই জিনিস। আমি যখন বলবো একটা জিনিস কাঁপতেছে, কাঁপা মানে কি? স্পন্দন হওয়া। একটা জিনিস দোল দিচ্ছে, দোল দেওয়া মানে কি? স্পন্দন হওয়া, ঠিক আছে? যেমন খেয়াল করো, এইখান থেকে যাওয়া আবার আসা, এটাকে আমি একটা স্পন্দন বলতে পারি। এখান থেকে যাওয়া আবার ফিরে আসে, এটাকে আমি একটা দোল বলতে পারি, যে একটা দোল খাইছে, ঠিক আছে? এখান থেকে যাওয়া আবার আসে, এটাকে আমি একটা কম্পন বলতে পারি। খুব ভালো করে মনে রাখবা, যাওয়া আসা মিলে একটা স্পন্দন, শুধু যাওয়াটা স্পন্দন না। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? খেয়াল করো, যাওয়া আসা মিলে কিন্তু একটা স্পন্দন, শুধু যাওয়াটা স্পন্দন না, ঠিক আছে? শুধু যাওয়াটা আমি কি বলতে পারবো? অর্ধেক স্পন্দন বলতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা অর্ধেক স্পন্দন, আশাটা হচ্ছে একটা অর্ধেক স্পন্দন, আর সম্পূর্ণ মিলে একটা পূর্ণ স্পন্দন হবে। শুধু যাওয়াটা হবে একটা অর্ধদোল, ফিরে আসা হবে একটা অর্ধদোল, এই দুইটা অর্ধদল মিলে একটা দোলন হবে, ঠিক আছে? যখন আমি বলবো একটা স্পন্দন, একটা দোলন, একবার কাঁপা, মানে কি? যাওয়া আবার ফিরে আসা। বুঝতে পারতেছো? তবে ঘটনাটা এত ইজি না। আমরা যখন প্রো লেভেল ক্লাসগুলো করবো না, আমরা এখান থেকে আরো অনেক ইনফরমেশন বের করে আসবো। এটাকে আসলে স্পন্দন গতি বলা যাবে না, এখানে তুমি খুব বেশি যদি টানে দাও এটা সরল স্পন্দন গতি হবে না। বইয়ে ব্যাখ্যাগুলো নাই, আমরা দিব, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, স্পন্দন, আচ্ছা দেখো আরেকটা উদাহরণ খেয়াল করো। একটা এরকম হুকের মধ্যে মনে করো তুমি একটা ভর এখানে ঝুলা রেখে ফেলছো, ঠিক আছে? একটা ভর ঝুলানো আছে, এই ভরে একটা ভর ঝুলানো আছে। এখন তুমি যদি এটাকে একটু শয়তানি করে নিচে টানে ছেড়ে দাও, কি হবে বলো তো? এটা যদি একটু নিচে টানে ছেড়ে দাও, এটা প্রথমে উপরে উঠে দেখো, বস্তুটা এখন যে অবস্থা আছে এই অবস্থাকে সাম্য অবস্থা বলে। যেমন খেয়াল করো, এখানে আগে ববটা এখানে ছিল, তো ববের এই অবস্থাকে আমি সাম্য অবস্থা বলতেছিলাম, এর মধ্যে কোনো বিভব শক্তি ছিল না। কিন্তু যখন আমি এটাকে সাম্য অবস্থা থেকে সরাই দিলাম, এর মধ্যে একটা বিভব শক্তি চলে আসলো, এটা কাজ করতে পারবে। আমি যখন এখান থেকে ছেড়ে দিব, এটা ক্রস করে চলে যাবে, আবার ফিরে আসবে, ঠিক আছে? সো এইখানকার এই অবস্থাকে আমি সাম্য অবস্থা বলতেছিলাম। যখন আমি সাম্য অবস্থা থেকে ডিস্টার্ব দিব, এর মধ্যে শক্তি চলে আসবে, ঠিক আছে? এখন এটা দেখো খুব ভালো করে, একটা ভরে এম ভর বস্তু ঝুলানো আছে, এই যে অবস্থা আছে এই অবস্থাকে আমি সাম্য অবস্থা বলতেছি, ঠিক আছে? দেখো এখন যে লেয়ারে আছে, এই স্তরে আছে, এটাকে আমি সাম্য অবস্থা বলতেছি। আর কেউ যদি শয়তানি করে একটু নিচে টানে দেয় বা একটু উপরে উঠায় দেয়, যেটাই করুক না কেন, এটা দোল খাওয়া শুরু করবে। এটাকে তুমি সাম্য অবস্থা থেকে ডানে সরাও, চায় বামে সরাও, এটা দোল দেওয়া শুরু করবে। ঠিক একইভাবে এটাকে যদি সাম্য অবস্থা থেকে একটু নিচে সরাও অথবা উপরে নিয়ে যাও, এটা কাঁপা শুরু হবে। কাঁপা মানে মনে রাখো, কাঁপা মানেই দোলন, দোলন মানে স্পন্দন। আমি কথাগুলো মানে সমার্থ শব্দ হিসেবে ইউজ করতে পারি আমার লেকচারে, ঠিক আছে? একজন কি করলো, ঠিক আছে, এমন একটা কাজ করে ফেললো, একটু টানাই ফেললো, এখন কি হবে বলো তো? এখন স্প্রিং এর মধ্যে একটা শক্তি চলে আসছে। স্প্রিং এর শক্তি আমরা পড়ছিলাম কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, মনে আছে? যদি এর আগে তুমি এক্স পরিমাণ বর্ধিত করো, এই পরিমাণটা যদি এক্স পরিমাণ হয়, তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি আমরা পড়ছিলাম হুকের সূত্র থেকে, এফ সমান কি লেখা যাবে? মাইনাস কে ইন্টু এক্স লেখা যাবে। তার মানে এই স্প্রিং এর মধ্যে এত পরিমাণ বল, বিভব শক্তি উৎপন্ন হয়েছে, ঠিক আছে? মানে এই পরিমাণ প্রত্যয়নী বল এখানে এখন কাজ করবে। শক্তি ডানা যখন তুমি স্মরণ দিয়ে গুণ করবা, শক্তি চলে আসবে, তো সেটা আলাদা কথা, ঠিক আছে? আর স্প্রিং এর মধ্যে এই পরিমাণ বলের সৃষ্টি হয়েছে, মানে এই পরিমাণ বলে স্প্রিংটা উপরে আসতে যাবে, ঠিক আছে? এখন খেয়াল করো, তুমি সাম্য অবস্থা থেকে ডিস্টার্ব দিয়ে ফেলছো, আর আমি আগেই বলছিলাম যখনই সাম্য অবস্থা থেকে ডিস্টার্ব দিবা, এর মধ্যে একটা বল সৃষ্টি হবে। এটাকে তো ফিজিক্সের ভাষায় এটাকে প্রত্যয়নী বল বলা হয়। প্রত্যয়নী বল মানে কি? আগের অবস্থায় ফিরে আসার জন্য বল সৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে প্রত্যয়নী বল বলা হয়। যেমন যখন আমি এটাকে এখানে টানলাম, এর মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হয়েছে। প্রত্যয়নী বল মানে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা বল সৃষ্টি হয়েছে। বল তো বলই, একটা এক্সট্রা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? প্রত্যয়নী বল। এটা কি হবে খেয়াল করো, একটা প্রত্যয়নী বল উপর দিয়ে কাজ করবে, বল কোন দিকে কাজ করবে স্পষ্টভাবে বুঝতে পারছো, এটা নিচের দিকে টানছো, বল উপর দিকে কাজ করবে, এই বল এটাকে উপরে নিয়ে যাবে। কিন্তু খেয়াল করবে, এটা এখানে এসে থামে যাবে না। এটা এখানে এক্স পরিমাণ নিচে ছিল না, এটা ঠিক যখন তুমি উপরে খেয়াল করবা, এর পরের চিত্র এরকম হবে, এটা এক্স পরিমাণই উপরে উঠে যাবে। তোমরা খেয়াল করবা, এম ভরের বস্তু এইখান থেকে দেখো এক্স পরিমাণ আবার কি হবে, উপরে উঠে যাবে, এবং এটা কন্টিনিউয়াসলি দোল দেওয়া শুরু হবে যদি না কোনো শক্তি হারায়। বুঝতে পারতেছো? সাম্য অবস্থায় ছিল, এক্স পরিমাণ ডিস্টার্ব দিয়ে ফেলছি, এখন আর থামবে না। এখন কি করবে?
এই এক্স পরিমাণ মধ্যে একবার এক্স পরিমাণ উপরে যাবে, একবার এক্স পরিমাণ নিচে আসবে। সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ নিচে যাবে, সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ উপরে যাবে, ঠিক আছে? তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলছিলাম? স্পন্দন গতি বলতেছিলাম। মনে রাখবো সকল প্রকার স্পন্দন গতি, সকল স্পন্দন গতি না, সরল স্পন্দন গতি আমার ভোগের সূত্র মেনে চলে, সকল স্পন্দন গতি না। আমরা দেখবো, ঠিক আছে? আমরা কথা বললে স্পন্দন গতি বলি, কিন্তু মনে রাখবা শুধুমাত্র সরল স্পন্দন গতি আমার হুকের সূত্রগুলো মেনে চলবে। তাহলে পরীক্ষায় যদি আসে স্পন্দন গতি কাকে বলে, যে গতি হুকের সূত্র মেনে চলে তাকে স্পন্দন গতি বলে, বলতে পারো, ঠিক আছে? এখন এখন ছোট একটা প্রশ্ন খেয়াল করো, কে তো একটা সমানুপাতিক, বুঝতে পারতেছো? তাহলে এখান থেকে কি লেখা যাবে? দেখো, যদি সমানুপাতিক সরাই দিই তাহলে এফ সমানুপাতিক -x লেখা যাবে, যদি ধ্রুবকটা সরাই দিই। তাহলে খেয়াল করো, বল হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু দিক আলাদা। বল হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু দিক আলাদা। দেখো আসো ব্যাখ্যা করি, এখান থেকে প্রথম ব্যাখ্যা দিই, ঠিক আছে? খেয়াল করো, আমি সরণ করতেছি এই দিক বরাবর। দেখো আমার সরণ হচ্ছে কোন দিক বরাবর? সরণ হচ্ছে এক্স অক্ষ বরাবর। দেখো সরণ করতেছি আমি এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? আর যখন আমি সরণ বলবো, সরণ মানে কি? একটা দিক রাশি, ভেক্টর রাশি না? তোমাকে জিজ্ঞেস করতে হবে ভাই আপনি কোন দিক থেকে সরণ নিচ্ছেন। মনে রাখবা যখন আমি সরণ বলবো, সরণ মানে সাম্য অবস্থা থেকে সরণ, ঠিক আছে? যেমন স্প্রিংটা এখানে সাম্য অবস্থা ছিল, যখন আমি সরণ বলবো, সরণ মানে কি? সাম্য অবস্থা থেকে সরণ। যখন আমি বলবো সরণ হচ্ছে এক্স মিটার, কোথায়? সাম্য অবস্থা থেকে সরণ হচ্ছে এক্স মিটার, এটা নিচে হইতে পারে, উপরে হইতে পারে। এখানে সাম্য অবস্থা থেকে সরণ বলবো এক্স মিটার, ডানে হইতে পারে, বামে হইতে পারে। এখন আসলে এই সম্পর্কটা একটু আমরা খেয়াল করি। তুমি খেয়াল করবা এই সূত্র আমাকে কি বলতেছে? সরণ যত বেশি করবা বল তত বেশি হবে। আসলে কত? তুমি এখান থেকে এটাকে এত পরিমাণ সরাইছো, এখানে যে পরিমাণ বিভব শক্তি উৎপন্ন হবে, তুমি যদি আরো বেশি উপরে সরো, আরো বেশি বিভব শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে? কারণ কি? কারণ একটা কমন সেন্স থেকে বলি, তোমরা হয়তো এমজিএইচ সূত্র সম্পর্কে দেখছো। দেখো এই বস্তুটা, দেখো মনে করো এটা মাটির লেয়ারেই ছিল, এটা এখান থেকে আমি এইচ পরিমাণ উপরে উঠাইছি, তো এইটাকে আবার বেশি এইচ পরিমাণ উপরে উঠাইছি, বুঝতে পারতেছো? তাহলে কোনো একটা বস্তু যদি মাটি থেকে বেশি উপরে হয়, তার মধ্যে বিভব শক্তি বেশি হবে, তার মধ্যে প্রত্যয়নী বল বেশি হবে, ঠিক আছে? তাহলে হুকের সূত্র আমাকে একই কথা বলতেছে, সরণ যত বেশি করবা, কোথায় থেকে? সাম্য অবস্থা থেকে। তাহলে সাম্য অবস্থা থেকে সরণ যত বেশি হবে, তার মধ্যে প্রত্যয়নী বল তত বেশি হবে, ঠিক আছে? একে তুমি এইখান থেকে এতটুকু সরাইছো, এর মধ্যে যতটুকু বল হবে, এখান থেকে এত পরিমাণ দূরে সরাই নিয়ে গেছো, তার চেয়ে বেশি বল হবে। কিন্তু খেয়াল করো আমি এখানে কি বলতেছিলাম? বল সরণের সমানুপাতিক কিন্তু দিক আলাদা। দেখো মাইনাস দেওয়া আছে, দিক কিভাবে আলাদা? খেয়াল করো, সরণ করছি আমি ডান দিক বরাবর, তোমাদের কোন দিক হয়? বাম দিক। সরণ করছি আমরা বাম দিক বরাবর, কিন্তু বলো তো এর মধ্যে বল কোন দিকে কাজ করবে? বল ডান দিকে কাজ করবে, কারণ বল ডান দিকে কাজ করবে, এই জন্য তো ছেড়ে দিলে না ডান দিকে চলে যাচ্ছে। তাহলে খেয়াল করো, সরণ যত বাড়াচ্ছি বল তত বড় হচ্ছে, কিন্তু একটা পার্থক্য আছে। সরণ যদি ডান দিকে করি বল বাম দিকে হবে, সরণ যদি বাম দিকে করার চেষ্টা করি বল ডান দিকে যাবে, ঠিক আছে? তাহলে যত বেশি সরণ নিবা তত বেশি বল হবে, কিন্তু এরা দিক পরস্পর আলাদা। মনে রাখবা বলের দিক সবসময় সাম্য অবস্থার দিকে, এ সবসময় সাম্য অবস্থা যাইতে যাবেই, ঠিক আছে? আর তুমি সরণ মানে কি? তুমি সবসময় সাম্য অবস্থা থেকে দূরে সরাইতে যাচ্ছ, ঠিক আছে? একই ব্যাখ্যা এর জন্য দেখবো। খেয়াল করো, এখানে সাম্য অবস্থা ছিল, এটা কোনো ডিস্টারবেন্স নাই, তুমি ডিস্টার্ব করে ফেলছো, মানে একটু নিচে নামায় ফেলছো। এখন খেয়াল করো, তুমি সরণ ঘটাইছো কোন দিক বরাবর? নিচের দিক বরাবর। তো যত বেশি সরণ ঘটাবা স্প্রিং এর মধ্যে তত বল বেশি হবে। খেয়াল করছো? একটা স্প্রিংকে যত তুমি টানবা তত বেশি কিন্তু বল উপরের দিকে চলে আসবে, এগুলা ফিল করা যায়। কিন্তু খেয়াল করো, সরণ যত বেশি হবে ভাইয়া বল তত বেশি হবে, কিন্তু এখানে মাইনাস দেখতে পারতেছো, মানে সরণের দিক আর বলের দিক পরস্পর আলাদা হবে, ফিল করতে পারো? দেখো তুমি সরণ করছো নিচের দিকে, কিন্তু এটা বল অনুভব করবে উপর দিকে, বুঝতে পারো এটা? তাহলে সরণ যত বেশি বাড়াবা বলটা তত বেশি হবে, কিন্তু দিক আলাদা। সরণ যদি নিচে করো বলটা উপরের দিকে যাবে। এখন কে মনে করো সাম্য অবস্থা থেকে উপরের দিকে ঠেলে দিল, সরণটা কোন দিকে ঘটাইলো? সরণটা উপরের দিকে এক্স পরিমাণ ঘটাই দিল, এটা বল কোথায় দিবে বলো তো? কমন সেন্স, তুমি যখন উপরে ধরবা তোমাকে নিচের দিকে বল দিবে, তাহলে বল এটা কোথায় দিবে? বল দিবে নিচের দিকে, ঠিক আছে? তাহলে একটা কথা মনে রাখবা, কোনো গতিকে যদি তুমি সরল স্পন্দন গতি বলতে চাও তাহলে তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। যদি তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে তাহলে ভাই ওই গতি একটা সরল স্পন্দন গতি, ঠিক আছে?
যদি এখানে আমি এত বড় স্মরণ কখনো ঘটাবো না, ঠিক আছে, আলোচনাগুলো আমরা অন্য ক্লাসে করবো, আজকে ক্লাসে না, ঠিক আছে, পরলেভেল ক্লাসগুলোতে হবে যে কতটুকু স্মরণ ঘটাইলে এখানে স্পন্দন গতি হবে। তোমাকে আমি এটা সরল স্পন্দন গতি বলছি না, আসলে ওটা সরল স্পন্দন গতি না, ঠিক আছে, আমরা ফুল ব্যাখ্যা দিয়ে পরে গেছে। এখন তুমি ধরে নাও এটা সরল স্পন্দন গতি, ধরে নাও, ঠিক আছে। তাহলে এখান থেকে খুবই একটা ইনফরমেশন তুমি জান রাখাম যে সরল স্পন্দন গতি কাকে বলে, যেই গতি হুকের সূত্র মেনে চলবে বা যেই গতির মধ্যে এই সম্পর্ক থাকবে। কেমন সম্পর্ক? সরণ হচ্ছে বলের সমানুপাতিক কিন্তু দিক আলাদা। সরণ যদি উপরে নেই বল নিচে হবে, সরণ যদি ডানে নেই বল বামে পাওয়া যাবে। বুঝতে পারতেছো? এখন আমরা কিছু রাশির একটু পরিচয় দেখব, ঠিক আছে। আমরা সরল স্পন্দন গতির কিছু রাশির পরিচয় দেখব। কার পরিচয় দেখব? সরল স্পন্দন গতির কিছু রাশির পরিচয় দেখব, ঠিক আছে। আলাদা কিছু পার্থক্য আছে, ঠিক আছে। তোমরা যতগুলা গতি এখন পড়বা না ওগুলো সরল স্পন্দন গতি। স্পন্দন গতির একটা অংশ হচ্ছে সরল স্পন্দন গতি, ঠিক আছে। সকল স্পন্দন গতি কিন্তু সরল স্পন্দন গতি না, ঠিক আছে। তাকে বলো আমরা বলছি না, আলোচনা একটু পড়লে ফেলে ক্লাসে করবো, এখন বলে তোমার পড়া ভুলাই ফেলবে। এখন মনে করবে যে যেটা দুলতেছে ওই সরল স্পন্দন গতি, ধরে নাও, ঠিক আছে। আলোচনা হবে, সবই আলোচনা হবে। কখন একটা গতিকে তুমি সরল স্পন্দন গতি বলবা আর কখন বলবা না, ঠিক আছে, আলোচনা হবে। বা এটাকে বইয়ে পর্যায়কালও বলবে, ঠিক আছে। পর্যায়কাল কাকে বলে? টি দিয়ে প্রকাশ করা হয়। এখন 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 ঠিক আছে, মনে করে একটা বব খুব সুন্দরভাবে এখানে ঝুলানো ছিল, ঠিক আছে। তুমি তাকে একটু ডিস্টার্ব করে দিছো। ডিস্টার্ব করছো মানে কি বলছি বুঝতে পারতেছো? সাম্য অবস্থা থেকে সরাই ফেলছো। এটা সাম্য অবস্থায় থাকলে কখনোই গতিশীল হবে না। যখনই সাম্য অবস্থা থেকে ডিস্টার্ব করে ফেলবা এটা গতিশীল আবার শুরু হবে। এখন একটু খেয়াল করো, এই ববের একটা দোলন কাকে বলে বলতে পারবা? একটা দোলন হচ্ছে এটা সম্পূর্ণ পথ যাবে আবার ফিরে আসবে, এটাতে যে সময় লাগে তাকে আচ্ছা, একটা দোলনে এত সময় লাগে, ঠিক আছে। দোলন কাল কাকে বলে যদি সংজ্ঞা দিতে চাই, একটা দোলনে যে সময় লাগে তাকে দোলন কাল বলে, ঠিক আছে। দোলন কাল কাকে বলে? একটা দোলনে যে সময় লাগে তাকে দোলন কাল বলে। পর্যায়কাল একই জিনিস, ঠিক আছে। এটাকে তুমি দেখো বইয়ে দোলন কালও বলতে পারে, পর্যায়কালও বলতে পারে, ঠিক আছে। মানে একটা টাইম পিরিয়ডে যে সময় লাগে। দোলন 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 লিখছি, দোলক কাল না, একটা দোলন কাল, ঠিক আছে। এখন এখন তাহলে দোলন কাল কাকে বলে? সোজা কথায় একটা দোল দিতে যে সময় লাগে তাকে দোলন কাল বলা হবে, ঠিক আছে। আর মনে করো তোমাদের জন্য সহজ একটা প্রশ্ন করলাম, ঠিক আছে। এইখান থেকে সবুজ দাগ পরিমাণ যাইতে এই বস্তুর 1 সেকেন্ড সময় লাগে, দোলন কাল কত? 2 সেকেন্ড। দোলন কাল মানে কি? একটা দোল দিতে যে সময় লাগে, ভাই একবার যাইতে যদি 1 সেকেন্ড সময় লাগে, এটা ফিরে আসতেও 1 সেকেন্ড সময় লাগবে। একটা দোল, একটা স্পন্দন, একটা কম্পন মানে কখনোই ভুলবা না, যাওয়া আবার আসা। স্প্রিং হইলে নামা আবার ওঠা, ঠিক আছে। এটাকে একটা পূর্ণ দোলন বলে, একটা কম্পন বলবো। তাহলে একটা দোলনে যে সময় লাগে তাকে দোলন কাল বলা হয়, ঠিক আছে। আরেকটা প্রশ্ন দেখি কে করতে পারে। মনে করো এই লাল বস্তুর এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড সময় লাগে, দোলন কাল কত? এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড সময় লাগে, দোলন কাল কত? 4 সেকেন্ড। ভেরি স্মার্ট। এখান থেকে যদি 1 সেকেন্ড লাগে তাহলে এখানে যাইতে 1 সেকেন্ড লাগবে। দোলন কাল মানে কি? একটা দোলনে যে সময়, তাহলে 1 সেকেন্ড 1 সেকেন্ড আবার 1 সেকেন্ড আবার 1 সেকেন্ড, তাহলে 4টা 1 সেকেন্ড মানে কি? 4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দোলন কালের একক কি হবে বলো তো? দোলন কালের একক কি হবে? সেকেন্ড। 4 সেকেন্ড তো বলতেছি আমরা, ঠিক আছে। তাহলে দোলন কালের একক হচ্ছে সেকেন্ড। কোনো ঘন্টা পরিমাপ করবো ইউজুয়ালি করবো না, 1 লাখ ঘন্টা দুলতে সময় লাগে না, ঠিক আছে। তো দোলন কালের একক এসআই হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, বা সময় একক বলতে পারো। এখন আমরা কম্পাঙ্ক নিয়ে বলবো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা। স্টুডেন্ট গুলাই ফেলে, ভুলবা না, তোমরা ভুলাবা, ঠিক আছে। কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয় ইংলিশে, ঠিক আছে। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয়। এখন 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 দেখো দুইটার মধ্যে খুব ভালো করে পার্থক্য মনে রাখবা, খুব ভালো করে। দোলন কাল বা পর্যায় কাল হচ্ছে একটা দোল দিতে যে সময় লাগে তাকে দোলন কাল বলে বা পর্যায় কাল বলে। কম্পাঙ্ক মানে হচ্ছে একক সময়, ধরে নাও 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যতগুলো দোল দিবে তাকে কম্পাঙ্ক বলে।
1 সেকেন্ডে যতগুলো দোল দিবে তাকে কম্পাঙ্ক বলবে। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি মনে করো এর দৈর্ঘ্য একটু কমাই দিলাম। এই দৈর্ঘ্য কমাই দিলে না ধরুন একটু দেখো কি হবে, এটা খুব ফাস্ট মুভ করবে তোমরা জানো। ঠিক আছে, মনে করো এটাকে আমি এতটুকু করে দিলাম। এখন যদি এটাকে আমরা এখান থেকে ধরে ছাড়িয়ে দিব, খেয়াল করো এটা কি যাইতে 1 সেকেন্ড সময় লাগবে? এটা কি যাইতে 1 সেকেন্ড, এখান থেকে 1 সেকেন্ড সময় লাগবে? আগে কম আসে তারপর ব্যাখ্যা দিব আমরা। মনে করো এটা দোলন আগে এত বড় ছিল, তাহলে সে ছোট একটা দোলন নিয়ে আসছে। ঠিক আছে, এগুলো কানে টানে পরে মনে হয় এটা এরকম হয়। ঠিক আছে, এটা যদি আমি এখান থেকে ছাড় দিই, যাইতে কি 1 সেকেন্ড সময় লাগবে না। তো তোমাকে আমি বললাম এই দোলনটা এইখানে যাইতে আর এখান থেকে ফিরে আসতে 0.25 সেকেন্ড লাগে। 0.25 সেকেন্ড লাগে। একবার যাওয়া একবার আসা কত সেকেন্ড লাগে? 0.25 সেকেন্ড লাগে। তো সোজা কথা আগে উত্তর দিয়ে ফেলো, দোলনকাল বা পর্যায়কাল কত বলো তো? 0.25 সেকেন্ড। কারণ দোলনকাল কাকে বলে? একবার দোল দিতে, একবার যাওয়া একবার আসাতে, বা একটা কম্পনে, ঠিক আছে, বা একটা ভাইব্রেশনে, একই জিনিস কথাগুলো। ঠিক আছে, একবার কাঁপতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। তাহলে এই ম্যাথের জন্য পর্যায়কাল কত সেকেন্ড? 0.25 এত সেকেন্ড। মানে কি একবার যাওয়া এবং একবার আসতে 0.25 সেকেন্ড লাগে। প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক কত? তো কম্পাঙ্ক কত জানার আগে তোমাকে কম্পাঙ্কের সংজ্ঞা খুব ভালো করে মনে রাখতে হবে। কম্পাঙ্ক হচ্ছে একক সময় যতটি দোল দেয়। এসআই ইউনিটের কথা বলে সোজা কথায় 1 সেকেন্ডে জয়টা দোল দিবে। আরো সোজা কথায় বললে 1 সেকেন্ডে জয়বার কাঁপবে। কাঁপবে মানে বুঝো তো, যাওয়ার আশাকে আমি একবার কাঁপা বলি, কিন্তু শুধু যাওয়া না। এখন বলো তো এটা 1 সেকেন্ডে কয়বার কাঁপবে? 1 সেকেন্ডে এটা কয়বার কাঁপবে? কয়টা দোল দিবে? একটা দোল দিতে 0.25 সেকেন্ড লাগতেছে। চারটা? আচ্ছা দেখি একটা দোল দিতে দেখো যাওয়া আবার আসে কত সময় লাগলো? যাওয়ার আবার আসে কত সময় লাগতেছে? 0.25 সেকেন্ড। তাহলে একটা দোল দিতে 0.25 সেকেন্ড, আবার একটা দোল দিতে আবার 0.25 সেকেন্ড, আবার একটা ডোল দিবে, আবার একটা ডোল দিবে। তার মানে 1 সেকেন্ড যদি সময় নেই তাহলে এটা 4 বার দোল দিতে পারবে। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কাকে বলে? 1 সেকেন্ডে জয়টা দোল দেয়। খুব ভালো করে মনে রাখবা, 1 সেকেন্ডে যতটি দোল দেয় দোলন, 1 সেকেন্ডে যতটি দোলন। ঠিক আছে, মনে রাখবা। এখন আসলে একটু ঐকিক নিয়মে করি না কেন, তোমার তো ছোটবেলা থেকে পছন্দ করতে। তাহলে দেখো তো ভাইয়া, এই যে 0.25 সেকেন্ডে দোল দেয় কয়টি? একটি। 0.25 সেকেন্ডে দোল দেয় কয়টি? একটি। তোমাকে লাগবে কি? কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কতটি দোল দেয়। 1 সেকেন্ডে তোমাকে লাগবে 1 সেকেন্ডে। তাহলে ভাইয়া 1 সেকেন্ডে দোল দেয় 1/0.25 করে দিব, কত হয়? 4 হবে। ঠিক আছে, তাহলে দেখো সূত্র তোমরা আবিষ্কার করে ফেললে, আমি কিছু বললাম না। 1 সেকেন্ডে জয়টি দোল দেয় তাকে আমি কি বলি? কম্পাঙ্ক বলি, ফ্রিকোয়েন্সি বলি। তাহলে দেখো সূত্র তোমরা আবিষ্কার করে ফেললা। উপরে ছিল 1, নিচেই সংখ্যাটা কত বলবে? টি না? তাহলে ফ্রিকোয়েন্সি সমান সূত্র তোমরা আবিষ্কার করে ফেলছো, আমি কিছু করি না কিন্তু। এফ সমান 1/t। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কাকে বলে আরেকবার রিপিট করব। 1 সেকেন্ডে যতটি দোল দিবে, 1 সেকেন্ডে যতবার কাঁপবে। আমি এখানে দেখলাম 0.25 সেকেন্ডে একবার কাঁপলো। আচ্ছা ঠিক আছে, যদি 0.25 সেকেন্ডে একবার কাঁপে, আমার তো লাগবে যে 1 সেকেন্ডে কয়বার কাঁপে। তাহলে অতএব 1 সেকেন্ডে কাঁপে এতবার, তাহলে 1 সেকেন্ডে কয়বার কাঁপে? 4 বার কাঁপে। এটাকেই ফ্রিকোয়েন্সি বলা হবে। ফ্রিকোয়েন্সির এককটা একটু গেস করে ফেলো তো। নিচে সেকেন্ড আছে, তাহলে পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে ফ্রিকোয়েন্সির একক কি? পার সেকেন্ড। আমার এস ইনভার্স 1 লিখতে পারো। ঠিক আছে, পার সেকেন্ড। আর এটাই একক হওয়া উচিত ছিল। আমি তো বলছি যে 1 সেকেন্ডে কতবার কাঁপে। তার মানে খেয়াল করো, 4 দোলন পার সেকেন্ড, 4টা কম্পন পার সেকেন্ড। সংখ্যাটা শুনলেই মনে হয় যেটা ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, 4টা দোলন পার সেকেন্ড, মানে 1 সেকেন্ড 4টা দোলন। ঠিক আছে, সায়েন্সের ভাষায় না বিজ্ঞানীরা খুব একটা সুন্দর নাম দিছে, এটাকে আবার হার্জ বলা হয়, মনে রাখবো। ঠিক আছে, হার্জ। হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সির একক কি? পার সেকেন্ড অথবা হার্জ। যদি আমি বলবো কোনো একটা বস্তুর ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্জ, এর মানে কি বলতো? 1 সেকেন্ডে 10 বার কাঁপে বললে স্যার একটু মাইন্ড করবে, 10টি দোল দেয়।
ঠিক আছে, ঠিক আছে, 10টি স্পন্দন দেয়, একটু সুন্দর ভাষা, বাংলা ভাষায় ডিপ করবা ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই সুতো জানলে কিন্তু তোমার ঐকিক নিয়ম লাগবে না। আর ঐকিক নিয়ম তো ছোটবেলায় করতাম, এখন কেন করবো? আর সুতো ইউজ করে করবো, ঠিক আছে। তাহলে দেখো, এখান থেকে তুমি আরেকটা সূত্র লিখতে পারবো, লেখার আমার কোনো দরকার নেই, তোমার ম্যাথে এক্সপার্ট আছে। তাহলে টি সমান কি লেখা যাবে? 1/f লেখা যাবে, ঠিক আছে। উহাপক্ষে ব্যাসানুপাতিক করলাম, বুঝতে পারছো? তো যেটা মন চায় সেভাবে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, টি সমান খেয়াল করো কত লিখতেছি, 1/f। ভাইয়া দুইটা না ব্যস্তানুপাতিক, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আসলে একটু ফিল করি সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। খেয়াল করো, যদি পর্যায় কাল বাড়ে না, যদি পর্যায় কাল বড় হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? কম হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক না, কম হবে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, তাহলে এখানে পর্যায়কাল কি হবে? কম হবে। আচ্ছা খেয়াল করো, ফিল করি, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, পর্যায়কাল কম হবে। ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, পর্যায়কাল কম হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, লবে আছে হরে আছে, বুঝতে পারতেছো? দেখো, ফ্রিকোয়েন্সি যদি কম হয়, পর্যায়কাল বেশি হবে, বুঝতে পারতেছো? এখানে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আর ফ্রিকোয়েন্সি কম হওয়া মানে কি? 1 সেকেন্ডে কম বার কাঁপবে। আর তোমাকে দুইটা আমি উদাহরণ দিই, দুইটা দোলকের, ঠিক আছে, স্পষ্ট এখানে বুঝতে পারবা তুমি। প্রথম দোলক, আমি বললাম এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্জ। এর ফ্রিকোয়েন্সি 2 হার্জ মানে কি? এটা 1 সেকেন্ডে 2 বার কাঁপবে, ঠিক আছে। না, স্পন্দন। আচ্ছা, 1 সেকেন্ডে 2টা দোল দিবে, 1 সেকেন্ডে 2টা দোল দিবে। আচ্ছা খেয়াল করো, নিচে আরেকটা আমি দোল নিলাম, ঠিক আছে, একটু ছোট নেই, ঠিক আছে, ছোট একটু ফাস্ট কালার দিব, ঠিক আছে না। আর আমি বললাম আচ্ছা এর ফ্রিকোয়েন্সি হচ্ছে, মনে করো এটা 4 হার্জ। আগে দুইটা কথার আমি অর্থ বুঝবো, খেয়াল করো। এই যে লাল লাল পেন্ডুলাম, ঠিক আছে, লাল পেন্ডুলামের ফ্রিকোয়েন্সি ছিল 2 হার্জ, মানে এটা 1 সেকেন্ডে 2 বার কাঁপবে। এটা ছিল ফ্রিকোয়েন্সি 4 হার্জ, মানে 1 সেকেন্ডে 4 বার কাঁপবে। দেখো তো ফ্রিকোয়েন্সি কার বেশি? হ্যাঁ, আপনি তো বললেন কি করবে, দোল দিবে। আচ্ছা কাঁপতে বললে না, বিষয়টা বাংলা তো বোঝা যায়, দোল স্পন্দন মানে মুখে আসে না। আচ্ছা 4টা দোল দিবে, 1 সেকেন্ডে 2টা দোল দিবে, এটা 1 সেকেন্ডে 4টা দোল দিবে। আর খেয়াল করো কোনটার ফ্রিকোয়েন্সি বেশি? ভাইয়া সবুজটার ফ্রিকোয়েন্সি বেশি। তা খেয়াল করো, সবুজটার ফ্রিকোয়েন্সি বেশি না, তাহলে এখানে পর্যায়কাল কম হবে। কেন কম হবে খেয়াল করো, এখানে যাইতে আসতে খুবই কম সময় লাগবে। পর্যায়কাল কি ছিল? যাইতে আবার আসতে যতটুকু সময় লাগে, মানে এ যদি 1 সেকেন্ডে 4 বার কাঁপে, 4 বার করে কাঁপছে, খেয়াল করো খুব ফাস্ট কাঁপতেছে, তাহলে যাইতে আসতে কম সময় লাগবে। আর এ মনে করে একটু আছে 1 হার্জ, ঠিক আছে, এর মনে করতে 1 হার্জ, 1 সেকেন্ডে একবারই কাঁপে, ঠিক আছে। এ 1 সেকেন্ডে 4 বার কাঁপে, মানে 1 সেকেন্ড দিলে এই 4 বার মুভ করে ফেলবে। আর এই 1 সেকেন্ডে একবারই কাঁপবে। বলো তো কোনটা ফাস্ট কাজ করতেছে? এরা ফাস্ট কাজ করতেছে না। আর যে ফাস্ট কাজ করবে তার যাইতে আসতে তো কম সময় লাগবে। আর একবার যাইতে আসতে যে সময় লাগে তাকে আমি পর্যায়কাল বলতেছি না। তাহলে খেয়াল করো, এর একবার যাইতে আসতে কম সময় লাগবে, কিন্তু এটা যেটা কম্পাঙ্ক 1 হার্জ, খুব কম কাঁপতেছে, এটা একবার যাইতে আসতে একটু বেশি সময় লাগবে। এটাকে ফিল করতে পারো? এটা ফিল করতে হবে, নাহলে ফিজিক্স হবে না। এটা ফিল করতে হবে। কম্পাঙ্ক আর পর্যায়কাল কেন বাঁচানো করে, ঠিক আছে। কম্পাঙ্ক বেশি হইলে পর্যায়কাল কমে যাবে, সময় বেশি লাগবে। পর্যায়কাল কমে যাওয়া মানে কি? দেখো পর্যায়কাল যদি কম্পাঙ্ক এখানে তোমার বেশি হয়ে যায়, পর্যায়কাল কি হবে? কমে যাবে, ঠিক আছে। পর্যায়কাল কমে যাওয়া মানে সময় কম লাগে। এখন দেখো, তাহলে এর কম্পাঙ্ক হচ্ছে বেশি, এর কম্পাঙ্ক কি খুবই কম ছিল। তাহলে খেয়াল করো, এর কম্পাঙ্ক 4 হার্জ মানে কি? এটা 1 সেকেন্ডে 4টা দোল দিয়ে ফেলবে, এবং এটা 1 সেকেন্ডে একটাই দোল দিবে। তাহলে খেয়াল করো তো, পর্যায়কাল কাকে বলে? ভাইয়া একটা দোল দিতে যে সময় লাগে, তাহলে এর একটা দোল দিতে বেশি সময় লাগবে নাকি এর একটা দোল দিতে বেশি সময় লাগবে? লালের একটা দোল দিতে বেশি সময় লাগবে, কারণ এ 1 সেকেন্ডের মধ্যে 4 বার কাঁপতেছে, এ 1 সেকেন্ডের মধ্যে একবারই কাঁপতেছে, তাহলে এর বেশি সময় লাগবে। তাহলে খেয়াল করো, ফ্রিকোয়েন্সি যার কম তার বেশি সময় লাগবে একটা পর্যায়কালে। কম কাঁপতেছে না, তো বেশি সময় লাগবে, বিষয়টা বুঝতে পারতেছো? আর যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, পর্যায়কাল কমে যাবে, খুব কম সময়ের মধ্যে কি করবে? একটা দোলন কমপ্লিট করে ফেলবে, বুঝতে পারতেছো? যেমন খেয়াল করো, এটা 1 সেকেন্ডের মধ্যে 4 বার কাঁপাকাঁপি করতেছে,
এটা এক সেকেন্ডে একবারই কাঁপলো। তাহলে দোলন কাল মানে কি? দোলন কাল মানে একটা দোল দিতে যে সময় লাগে, খেয়াল করো এই 1 সেকেন্ডে 4 বার কাঁপতেছে, 1 সেকেন্ডে একবারই কাঁপলো। দোলন কাল কার বেশি হইলো? এটা দোলন কাল বেশি হইলো, এটা সময় বেশি লাগতেছে, বুঝতে পারতেছো? তাহলে দোলন কাল আর ফ্রিকোয়েন্সি পরস্পর ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় দোলন কাল কম হবে, সময় কম লাগবে। কমন সেন্স ভাই, যদি বেশি ফাস্ট কাঁপাকাঁপি করে সময় বেশি কম লাগবে না? কিন্তু যদি হালকা কাঁপে 1 সেকেন্ডে একবারই কাঁপছে, স্লো আছে, তোমার অনেকে স্লো আছে অবশ্য, স্লো আছে, এখানে পর্যায়কাল কি হবে? একটু বেশি হবে, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি কম হলে পর্যায়কাল বেশি হবে, আর ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়ে যায়, খুব ফাস্ট কাঁপতেছে, তাহলে পর্যায়কাল কি হবে? কম হবে, কম সময় লাগবে, ঠিক আছে? আরেকটু আমরা রিভিশন দিই, ঠিক আছে? আমরা প্রথমে পড়লাম পর্যাবৃত্ত গতি কাকে বলে, তারপর আমরা দেখলাম স্পন্দন গতি বলেও একটা কথা আছে, কিন্তু আমরা সরল স্পন্দন গতি বলবো। তোমার 9-10 থেকে কলেজ পর্যন্ত যতদিন যাবো তোমাদের সরল স্পন্দন গতি আসবে, ঠিক আছে? তারপর আমরা দেখলাম সরল স্পন্দন গতির কিছু বৈশিষ্ট্য আছে, কিছু রাশির পরিচয় দেখলাম, আমরা পর্যায় কাল সম্পর্কে দেখলাম, ঠিক আছে? এই যে রাশিগুলো পরিচয়, এগুলো কার পরিচয় ছিল? এগুলো সবগুলো তোমার সরল স্পন্দন গতির পরিচয় ছিল। কার পরিচয় ছিল? সরল স্পন্দন গতির পরিচয় ছিল। কিন্তু পরিচয় এখনো শেষ হয়নি, আরো অনেক কিছু বাকি আছে, ঠিক আছে? আমরা তরঙ্গের সময় দেখবো। এখন তোমাদের বইয়ে 2টা সূত্র লিখে দিছে, 2টা সূত্র। সূত্র কিসের একটু তোমাদেরকে বলি। মনে করো এই যে একটা পেন্ডুলামের ভিতরে বব রাখা আছে, ঠিক আছে? এটাকে যদি তুমি এখান থেকে টানে ছেড়ে দাও, এটা কি হবে খেয়াল করো, এটা কিন্তু এখান থেকে দোলা শুরু করবে, বুঝতে পারতেছো? সে দোলন কাল কি হবে তুমি ফ্রিকোয়েন্সি জানলে বের করতে পারবে। তাছাড়া দোলন কালে বের করা আরেকটা সূত্র আছে, যদি তুমি এর লেন্থ জানো, ঠিক আছে? এই সুতার লেন্থটা জানো, মানে এটা আসলে কত বড়, তুমি যদি এর লেন্থটা জানো, আর যে এলাকায় তুমি পরীক্ষাটা করতেছো, যে জায়গায় বসে করতেছো, ওই জায়গায় যদি তুমি জি এর মান জানো, তাহলে তুমি এর পর্যায়কাল বের করতে পারবে, ঠিক আছে? তাহলে পর্যায়কালের সূত্র হচ্ছে টি সমান, বইয়ে লেখা আছে 2π√L ডিভাইডেড বাই জি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, একটা দোলনের পর্যায়কাল টি বের করার সূত্র হচ্ছে 2π√L ডিভাইডেড বাই জি। তার মানে কি করতেছে? তার মানে খেয়াল করো, কোনো একটা সরল দোলকের বা পেন্ডুলাম বলা হয়, ঠিক আছে? পেন্ডুলামে তুমি যদি দৈর্ঘ্য এল জানো এবং যে এলাকায় পরীক্ষা করতেছো ওই এলাকায় যদি জি এর মান জানো, তাহলে তার পর্যায়কাল টি বের করতে পারবা। তবে এখানে একটা বিষয় খুব ভালো করে মনে রাখবা, ডেপথ আলোচনা আমরা পরে করবো, ঠিক আছে? তুমি কখনো এটাকে এত বেশি সরাবা না, এত বেশি। দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, খেয়াল করতে পারতেছো? একটা কোণ উৎপন্ন হয়েছে, সম্পূর্ণ উপরে নিয়ে গেলে সরাইলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো মনে রাখবা এই কোণটা সবসময় খুবই ছোট হবে। এই যে কোণটাকে থেটা দ্বারা প্রকাশ করলাম, এই থেটা খুবই ছোট হবে, ঠিক আছে? থেটার সর্বোচ্চ ভ্যালু তুমি এখানে 4 ডিগ্রি পর্যন্ত নিতে পারবা। 4 ডিগ্রিতে বেশি তুমি করতে পারো, মানে অনেক কম করতে হবে। কেন এই কাজগুলো করতে হবে আলোচনা করবো পড়লে ক্লাসে, খামায় ক্লাসে আলোচনা নষ্ট করবো, বইয়ে আলোচনা করে, ঠিক আছে? তো মনে রাখবা, তানিশা ইচ্ছা করে এটাকে উপরে নিয়ে থামাই দিল, বললো ভাই না এটা তো ভুল সময় দিচ্ছে, কাজ হচ্ছে না। তো কাজ করার জন্য তোমাকে একটা অল্প একটু সরাইতে হবে, বুঝতে পারতেছো? বেশি যখনই সরাবা এটা আর কাজ করবে না। কারণ আমি বলছি তুমি যখনই বেশি সরাবা এই দোলকটা কখনো সরল ছন্দিতে স্পন্দন হবেই না, ঠিক আছে? এটাকে সরল ছন্দিতে স্পন্দন হওয়ার জন্য খুবই কম স্মরণ করতে হবে, খুবই কম স্মরণ, ঠিক আছে? কেন এই কাজগুলো করতেছি ব্যাখ্যা আমাদের 9-10 নয়, আমরা আলোচনা করলে করবো। তো এই যে কোনটা হবে খুবই কম স্মরণ করবো, বোঝানোর জন্য আমি কিন্তু বেশি অ্যাড করছি, আমি তো আর এতটুকু অ্যাড করবো না, ঠিক আছে না? এই পরীক্ষাগুলো তোমাদের ল্যাবে হবে, কলেজে, স্কুলে হয়তো এই পরীক্ষাগুলো তোমাদের হবে না। তাহলে খেয়াল করো, কোনো একটা পেন্ডুলামের তুমি যদি দৈর্ঘ্য জানো, ওই এলাকার তুমি যদি জি এর মান জানো, তাহলে তার পর্যায়কাল বের করে দিতে পারবা। ল্যাবে পরীক্ষা কি করা হয় জানো? ল্যাবে পরীক্ষা করা হয় তুমি একটা দোলকের তুমি পর্যায়কাল জানো, তুমি ওই দোলকের এল জানো, তাহলে স্যার তোমাকে বলবে তোমার স্কুলে জি এর মান কত বের করো। তাহলে খেয়াল করো, তোমরা এতদিন দেখে আসছো জি সমান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু ভাইয়া বের করে কি হবে? তুমিও বের করতে পারবা, তুমিও বের করতে পারবা জি এর মান কত। কিভাবে বের করবা খেয়াল করো, এই ফর্মুলা কি বলতেছে? এই ফর্মুলা বলতেছে তুমি যদি একটা পেন্ডুলামের দোলনকাল জানো, একটা পেন্ডুলামের তুমি যদি দৈর্ঘ্য জানো, তাহলে ওই এলাকার জি এর মান তুমি বলে দিতে পারবা এই সূত্র থেকে, বুঝতে পারতেছো? এই ম্যাথ আমাদের বইয়ে নাই, আমরা করবো কোলেভে আলোচনায়, ঠিক আছে? এখন এই সূত্র থেকে তুমি জি এর মান বলতে পারবা, তোমার স্কুলটা কত উপরে আছে, কয় তলায় বসে পরীক্ষা করছো তারা বলে দেবে, ঠিক আছে?
তুমি কয়ের তলার উপরে বসে দেখো, আমরা জানি উচ্চতা বাড়লে জি এর মান কি হয়, কমা শুরু হয়, ঠিক আছে? তো তুমি পৃথিবীর পিছনে কত উপরে পরীক্ষাটা করতেছো, একটা পাহাড়ের উচ্চতা কত, এভারেস্টের উচ্চতা কিভাবে নির্ণয় করা হয়, ওটা কি মিটার স্কেল নিয়ে যায় মাপে? সেটাই তো। এভাবে করে এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়, আমরা দেখবো, ঠিক আছে? তুমি এভাবে করে এভারেস্টের উচ্চতা মাপে দিতে পারবা? একটা 8 তলা ভবনের উপর দাঁড়ায় আছে, তুমি এখান থেকে ভবন উচ্চতা মাপে দিতে পারবা এই পেন্ডুলামের সাহায্যে? এটা কবে করবে? হ্যাঁ, কবে করবো? পুরো ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? আলোচনা হবে, হ্যাঁ। এটা দেখো, এই ভিডিও তো সবার সাধারণের জন্য, আর আমাদের বইয়ে আলোচনা করা নেই, তা আমরা কেন করবো? কিন্তু আমরা করবো ক্লাস, ঠিক আছে? শিখাবো তো, আমি আছি না? একবার খেয়াল করো, এটা গেল একটা সরল দোলকের জন্য, ঠিক আছে? একটা স্প্রিং এর একটা সরল দোলক, স্প্রিং এর জন্য কি সূত্র আমরা দেখে ফেলি। এখন দেখো, একটা স্প্রিং মনে করো, একটা এম ভরে একটা স্প্রিং কে, ঠিক আছে? এটা দোল দেওয়া কখন শুরু হবে? যখনই সাম্য অবস্থা থেকে সরাবা, যখনই ডিস্টার্ব দিবা, এটা আবার শুরু হবে, দোলন শুরু হবে। তো একটা এম ভরে একটা স্প্রিং খুব স্বাভাবিকভাবে এখানে ছিল, তুমি কি করলা, শয়তানি করে একটু নিচে টানে ফেলবে, এটা কি হবে? এটা দোল দেওয়া শুরু হবে, ঠিক আছে? তো খেয়াল করো, এই স্প্রিং এর পর্যায়কাল টি সমান হচ্ছে 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, ঠিক আছে? যেখানে কে হচ্ছে বলতো, কে কি, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। আমরা যখন একটা সূত্র লিখছিলাম এখানে প্রথমের দিকে, মনে আছে? এফ সমান মাইনাস কে ইন্টু এক্স, চতুর্থ অধ্যায় দেখে আসছো। এখানে কে এর পরিচয় কি ছিল? ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক, ঠিক আছে? স্প্রিং কনস্ট্যান্ট ছিল। সোজা কথায় বলতে রাখি, কে দিয়ে কি রিপ্রেজেন্ট করবে? কে একটা হচ্ছে স্প্রিং এর শক্তি রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? মনে করো এটা একটা স্প্রিং, পাশে আর একটা স্প্রিং, খেয়াল করো, বলতো কোন স্প্রিং এর শক্তি বেশি হবে? এই স্প্রিং এর শক্তি বেশি হবে, এটাকে ডিস্টার্ব করতে আমার বেশি শক্তি লাগবে, ঠিক আছে? তো সহজ কথায় মনে রাখবা, এই স্প্রিং এর কে এর মান যদি 1 হয়, এটা যদি কে এর মান আমি k2 দেই, তাহলে k1 ইজ মাচ গ্রেটার দেন k2, ঠিক আছে? তাহলে যার স্প্রিং কনস্ট্যান্ট বেশি হবে তার শক্তি বেশি হবে। একটা স্প্রিং এর কে দেখে আমি বলে দিতে পারবো, ঠিক আছে? আমরা আলোচনা করবো, এখনই কে নিয়ে খুব একটা আলোচনা করবো না, ঠিক আছে? আমরা চতুর্থ অধ্যায় দেখে আসছি। তাহলে সোজা কথায় বললে, একটা স্প্রিং এ যদি তুমি স্প্রিং ধ্রুবক জানো, স্প্রিং ধ্রুবক বল ধ্রুবক বল হয়, ঠিক আছে? অবশ্যই স্প্রিং এর গায়ে লেখাই থাকবে কত ভরের ভর তুমি ঝুলায় রাখছো। যদি তুমি ভরের মান জানো, তাহলে তুমি পর্যায়কাল টি বের করে দিতে পারবে, ঠিক আছে? অন্য আরেক কথায় বলি, তোমাকে স্প্রিং কনস্ট্যান্ট তুমি বাজার থেকে নিয়ে আসলে স্প্রিং কনস্ট্যান্ট দেখবা, কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট ওই গায়ে লেখা নাই। তো তোমাকে স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান বের করতে হবে। তাহলে এই কে এর মান বের করার জন্য তোমার পর্যায় কাল জানতে হবে, যতটুকু ভর ঝুলাচ্ছ ওই ভরের মানটা জানা থাকতে হবে। আর তুমি ওটা ওজন করতে পারবা যে এতটুকু ভর আমি ঝুলাচ্ছি, তো তুমি স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারবা। বুঝতে পারতেছো? সহজ কথায় কিছু শর্ত আমরা দেখে নিই, খেয়াল করবা। এখানে পর্যায়কাল হচ্ছে লেন্থের কি বলতো সমানুপাতিক, যদি জি ধ্রুবক থাকে, ঠিক আছে? মনে করো একবার আমি এতটুকু লেন্থ নিয়ে পরীক্ষা করলাম, একবার এতটুকু লেন্থ নিয়ে পরীক্ষা করছি। এটা যদি মনে করো 4 ডিগ্রি হয়, এটাকে আমি 4 ডিগ্রি সরাইছি। কমন সেন্স থেকে বলবা কোনটা বেশি জোরে কাঁপবে, কোনটার ফ্রিকোয়েন্সি বেশি হবে। ফ্রিকোয়েন্সি মানে কি, 1 সেকেন্ডে কতবার কাঁপে। মনে করো এখানে যত ডিগ্রি আমি সরাইছি সাম্য অবস্থা থেকে, এটাকে আমি তত ডিগ্রি সরাইছি, ঠিক আছে? কোনটার ফ্রিকোয়েন্সি বেশি হবে? ছোটটার ফ্রিকোয়েন্সি বেশি হবে, 1 সেকেন্ডে বেশিবার কাঁপবে। যার ফ্রিকোয়েন্সি বেশি হবে দোলন কাল কম হবে। বুঝতে পারো? দোলন কাল কম হবে, একটা দোলন দিতে কম সময় লাগবে, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি যত বেশি দোলন কাল তত কম। এখানে ফ্রিকোয়েন্সি কম হবে, দোলন কাল বেশি হবে, সময় বেশি লাগবে। বুঝতে পারতেছো? এখন খেয়াল করো, দুইটা কেস, এই যে একটা কেস আর একটা কেস, একটু তুলনা করি। মনে করো আমি এই ক্লাসেই এই দুইটা পেন্ডুলাম ঝুলায় রাখলাম সামনে, ঠিক আছে? তো খেয়াল করো, দুইটাতে তো জি এর মান কনস্ট্যান্ট থাকতেছে, ক্লাসে জি এর মান তো চেঞ্জ বেশি হয়ে যাবে না। তো এই দুইটা পেন্ডুলাম যেখানে আছে জি এর মান তো সেম, পাই তো একটা কনস্ট্যান্ট সেম, টু তো একটা কনস্ট্যান্ট সেম, তাহলে দৈর্ঘ্য আলাদা। দৈর্ঘ্য যদি চেঞ্জ করি, এখান থেকে কি লেখা যাবে? টি ইজ প্রপোর্শন টু রুট ওভার এল বলা যাবে। তাহলে খেয়াল করো, পর্যায়কাল হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, কিন্তু বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? পর্যায়কাল হচ্ছে দৈর্ঘ্যের বর্গের মূলের সমানুপাতিক। সোজা কথা সমানুপাতিক হন মনে রাখো। তার মানে দৈর্ঘ্য যদি বাড়াও, তানিশা, দৈর্ঘ্য যদি বাড়াও পর্যায়কাল কি হবে? বাড়ে যাবে। আমার এক্সপেরিমেন্ট একই কথা বলতেছে। দেখো দৈর্ঘ্য বেশি না,
পর্যায় কাল বেশি, সময় বেশি লাগবে। দৈর্ঘ্য যদি কমাও পর্যায় কাল কমে যাবে। দেখো দৈর্ঘ্য কমায় ফেলছি না, ছোট একটা নিছি, পর্যায় কাল কমে গেছে। খুব কম সময়ের মধ্যে এটা কি করবে, দোলন কমপ্লিট করে দিবে। একটা দোল খুব কম সময়ের মধ্যে দিয়ে দিবে। আর যেটা বড় আছে খুব বেশি সময় লাগবে। যেমন খেয়াল করে, এটা যখন একটু বড় ছিল এটা যাইতে আসতে অনেক সময় নিচ্ছে, কিন্তু যদি এটাকে ছোট করে ফেলি দেখো খুব কম সময়ের মধ্যে কাঁপে যাবে। বুঝতে পারতেছো? তো যদি এটা বড় হয় তখন আমার সময় বেশি লাগবে। মনে করো এখানেই আরেকটা ঝুলা রাখো, ঠিক আছে? কল্পনা করো এর উপরে একটা ছোট ঝুলা রাখছি আমি। দেখো এখানে যত ডিগ্রি কোণ আছে দেখো, এর উপরেই মনে করে রাখলাম আমি বোঝানোর জন্য, ঠিক আছে? দুইটাকে যদি আমি এখান থেকে ছাড়ে দিই, কোনটা আগে যাবে বলো তো? ছোটটা। তো যেটা আগে যাবে তার সময় কম লাগতেছে। সময় কম লাগা মানে কি, পর্যায় কাল কম লাগতেছে। তাহলে দৈর্ঘ্য কম হইলে পর্যায় কাল কম লাগে, সময় কম লাগে। দৈর্ঘ্য বেশি হইলে সময় বেশি লাগবে, পর্যায় কাল বেশি হবে। বুঝতে পারতেছো? গ্র্যাভিটি নিয়েও ব্যাখ্যা দিতে পারো। দৈর্ঘ্য বুঝা গেছে তো? আচ্ছা আমি এক কাজ করলাম, আর দুইটা একই পেন্ডুলাম দিলাম। একটাকে পৃথিবীতে বসালাম, একটাকে চাঁদে নিয়ে গেলাম, ঠিক আছে? তোমার পছন্দ করে চাঁদে নিয়ে গেলাম। দুইটা মনে করো একই দৈর্ঘ্য ছিল। আচ্ছা নিয়ে গেছে, আমার নিয়ে যাবো, সমস্যা নেই। তুমি ক্লাস করো না। হ্যাঁ চাঁদে যাবা? আচ্ছা নিয়ে যাবো। এটা পৃথিবীতে আছে, এটা চাঁদে আছে। এটা কোথায় আছে? চাঁদে আছে। তো এটা পৃথিবীতে পরীক্ষা করলাম, এটা চাঁদে পরীক্ষা করলাম। পেন্ডুলাম একই ছিল। তাহলে ভাইয়া এখানে আমি তো দৈর্ঘ্য পরিবর্তন করিনি। একই পেন্ডুলাম এখানে পরীক্ষা করছি, একই পেন্ডুলাম রকেটে করে চাঁদে নিয়ে গেছি। তাহলে এর দৈর্ঘ্য তো চেঞ্জ করিনি। হ্যাঁ তাহলে খেয়াল করো ভাইয়া এখানে 2π তো কনস্ট্যান্ট, লেন্থও কনস্ট্যান্ট, কিন্তু একবার পৃথিবী একবার চাঁদ, চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে জি এর মান। তাহলে পর্যায় কালের সাথে সম্পর্ক কেমন বলো তো? প্রপোর্শন টু 1/√g। তার মানে পর্যায় কাল হচ্ছে আমাদের গ্র্যাভিটির কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো সোজা কথা এখন ব্যস্তানুপাতিকটা মনে রাখো, ঠিক আছে? তার মানে কি, গ্র্যাভিটি যদি বাড়ে যাবে পর্যায় কাল কমে যাবে। গ্র্যাভিটি যদি বাড়ে যাবে পর্যায় কাল কমে যাবে। এক্সপেরিমেন্ট একই কথা বলতেছে। হ্যাঁ, তো পর্যায় কাল কমে যাবে। এখন দেখো কেন কমে যাবে। এটা চাঁদের মাটি, এটা পৃথিবীর মাটি সবুজ, ঠিক আছে? লাল সবুজের বাংলাদেশ। হ্যাঁ চাঁদের মাটি কালো। এবার খেয়াল করো, হ্যাঁ সাদা কে বলছে? তুমি চাঁদ সাদা দেখো, ওদিকে সাদা, ওটা লাইট হয়। এখন খেয়াল করো চাঁদের জি এর মান কম না, তো নিচে আকর্ষণ বলটা কম। পৃথিবীতে খেয়াল করবা নিচে আকর্ষণ বলটা কি বেশি। জি এর মান বেশি মানে আকর্ষণ বল বেশি। তুমি চাঁদে গেলে হালকা ফিল করবো না, কারণ জি এর মান কম। এখন খেয়াল করো এই পেন্ডুলাম এখানে আছে, এটা এখানে আছে। এখানে কম আকর্ষণে টানতেছে, এখানে বেশি আকর্ষণে টানতেছে। একটা মুক্তভাবে পরন্ত বস্তুর কল্পনা করো, এটা মুক্তভাবে পরন্ত বস্তুর সাথে কল্পনা তুমি করতে পারো, করতেছেই তো এটা। কিন্তু এখানে আকর্ষণ বলটা কম, এখানে আকর্ষণ বলটা বেশি। তো এটা খুব জলদি পড়ে যাবে না? তো এটা যদি খুব জলদি পড়ে যায় সময় কম লাগবে। জি এর মান বেশি হয়ে গেলে সময় কম লাগবে, খুব ফাস্ট মুভ করবে। বুঝতে পারতেছো? দেখো এখানে আকর্ষণ বলটা কম। উদাহরণস্বরূপ বলি, যদি এখানে জি এর মানটা 0 হয় তাহলে এটা এখানেই থাকবে, পড়বেও না। কারণ কি, এটা জি এর কারণেই তো পড়তেছিল। তো জি 0 হলে এটা পড়বেই না। তো জি এর মান যত বরাবর এটা তত ফাস্ট মুভ করা শুরু হবে। তো পৃথিবীতে তো জি এর মান চাঁদের চেয়ে বেশি, তাহলে পৃথিবীতে নিচে আকর্ষণ বলটা বেশি, ও খুব জোরে টানতেছে, ঠিক আছে না? তাহলে এটা সামনের দিকে খুব বেশি বল নিয়ে যাইতে যাবে, বল বেশি পাচ্ছে, প্রতনই বল বেশি পাচ্ছে। বুঝতে পারতেছো? এটা মনে করে এই উচ্চতা উপরে আছে না, এটা মনে করে এই উচ্চতা উপরেই আছে, কিন্তু পৃথিবীতে তো জি এর মানটা বেশি। তাহলে এখানে বিভব শক্তি বেশি না, তাহলে এখানে গতিশক্তিটা বেশি হবে। তাহলে জি এর মান যত বেশি হবে তত কম সময় লাগবে। দেখো জি এর মান যত বেশি হবে কম সময় লাগবে, খুব কম সময়ের মধ্যে মুভ করবে। আর জি এর মানটা যদি কম হয় এটা বেশি সময় লাগবে, স্লো মোশনে কাজ করবে। বুঝতে পারতেছো? জি এর মান কম হইলে সময় বেশি লাগতেছে, জি এর মান বেশি হইলে সময় কম লাগতেছে। তাহলে জি এর মানের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। জি যদি বেশি হয় সময় কম লাগবে, খুব ফাস্ট মুভ করবে। আর জি যদি কম হয় স্লো মোশন। বুঝতে পারতেছো? কারণ আকর্ষণ বল কম না, তো স্লো মোশন হবে। জি 0 গেলে মুভি করবে না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ভাইয়া, চাঁদের মাটি কি সাদা নাকি কালো? যথেষ্ট। এখন আপনি তো সরে গেছেন।
আচ্ছা সমস্যা নেই, তোমরা ক্লাস দেখলে বুঝতে পারবে। এখন 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 মানুষ মনে করো টিচারদের ভুল করে। না হাত দেখা যাচ্ছে হাত দেখা এখন 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 ফিজিক্সের সোজা একটা প্রশ্ন করি, ঠিক আছে? মনে করো আগের পরীক্ষাটা আমি ক্লাসে যেটা করলাম, একটা বড় দোলক দিলাম, একটা ছোট দোলক দিলাম, ঠিক আছে? মনে করো ছোট এই যে দোলনকাল, এই দোলনকাল মনে করো ছিল 2 সেকেন্ড। ছোট যে সবুজ দোলকটা ছিল এর দোলনকাল মনে করো 2 সেকেন্ড, ঠিক আছে? আমি টি সমান কি জানি বলতো? 2π√L/g। তো পৃথিবীতে বসে যদি দুইটা পরীক্ষা আমি করি একই জায়গায়, তাহলে জি কনস্ট্যান্ট থাকে, কিন্তু আমি একটা দৈর্ঘ্য কম নিছি, একটা বেশি নিছি। তাহলে তুমি বলতে পারো ভাইয়া পর্যায়কাল সমানুপাতিক √L এর। এল যত বেশি হবে পর্যায়কাল বেশি হবে, পর্যায়কাল বেশি হওয়া মানে সময় বেশি লাগা, বুঝো? এখন বলো তো, হ্যাঁ হ্যাঁ এখন এখন দেখি ফিজিক্সের অ্যান্সারে কে দিতে পারো। কোনো বস্তুর দৈর্ঘ্য যদি 4 গুণ করে দিব, কোনো বস্তুর দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয়, তাহলে তার পর্যায়কাল কত গুণ হবে? 2 গুণ। 2 গুণ। কারণ বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? √L কে 4 গুণ করবা, টি কত হবে? টি 2 বের হবে, ঠিক আছে? তাহলে আপু খেয়াল করো, মনে করো ছোট একটা পেন্ডুলামের এর পর্যায়কাল 2 দেয়া আছে কত? টি দেয়া আছে 2 সেকেন্ড। আরেকটা তুমি পেন্ডুলাম নিলা, এর পর্যায়কাল তুমি জানো না, কিন্তু একটা কথা জানো, এর লেন্থটা এর 4 গুণ। এর যে লেন্সটা সেটা উপরেটা 4 গুণ, তাহলে তোমাকে না কিছু করতে হবে না, ডাইরেক্টলি বলে দিতে পারবা দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় পর্যায়কাল দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এর পর্যায়কাল 2 সেকেন্ড ছিল, এর পর্যায়কাল কত হবে? 4 সেকেন্ড হবে। এটা ফিজিক্সের এক্সিলেন্সি বলে। এমসিকিউ আসবে এমন, তুমি অ্যান্সার কোশ্চেন দেখে অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে? নো খাতা নো অঙ্ক। একটা আলোচনা হচ্ছে বিস্তার। আমরা বিস্তার নিয়ে আলোচনা করবো, বা ইংলিশে বললে খুব সুন্দর অ্যাম্পলিটিউড বোঝায়। আমরা অ্যাম্পলিটিউড শব্দ অনেক জায়গায় দেখছি, অ্যাম্পলিটিউড অনেক বড় অ্যাম্পলিটিউড দেখছি আমরা। বিস্তার, বিস্তার সংক্ষেপে এটাকে অ্যাম্পলিটিউড এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আমরা দশা নিয়ে আলোচনা করব। দশা, তোমার দশা খুবই খারাপ, বলে না? দশা নিয়ে আলোচনা করবো। অবস্থা অবস্থা, দশা মানে অবস্থা, সিচুয়েশন। এবার দেখো বিস্তার কাকে বলে, ঠিক আছে? তো এটা দিয়ে বুঝে, মশা না দশা। এখন হ্যাঁ আমি এখন আমি একটু বেশি তো মারতে পারি আর আমি একটু খেয়াল করো, এখানে বোর্ডে একটু খেয়াল করো, এই দোলকটা আমি এতটুকু নিচে পরিমাণ প্রসারণ করছি, বুঝতে পারতেছো? তো এটা মনে করে সাম্য অবস্থা ছিল, খুব সুন্দর স্থির ছিল, কোনো নড়াচড়া নাই। আমি কি করছি? এক্স পরিমাণ নিচে করে দিছি। এখন ঘটনা তুমি বুঝতে পারতেছো, এটা এক্স পরিমাণ নিচে করছি না, এটা একবার সাম্য অবস্থায় যাবে, আবার এক্স পরিমাণ উপরেও চলে যাবে, ঠিক আছে? পরে ঘটনা এরকম হবে, খেয়াল করো। বুঝতে পারতেছো? খেয়াল করো, আমি কি করছিলাম, একটা ভর আমার ছিল এম ভরে বস্তু, আমি এটা খুবই সাম্য অবস্থা ছিল, কোনো সমস্যা নেই, ডিস্টার্ব করে ফেলছি। ডিস্টার্ব মানে সাম্য অবস্থা থেকে নড়াচড়া করছি, আমি এক্স পরিমাণ নিচে তুলে ফেললাম। তো এখন কি হবে? সাম্য অবস্থা থেকে একবার এক্স পরিমাণ নিচে যাবে, একবার সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ উপরে যাবে, একবার নিচে যাবে, একবার উঠে যাবে, ঠিক আছে? একটা কথার উত্তর দিয়ে ফেলো তো, এটা সর্বোচ্চ সাম্য অবস্থা থেকে কতটুকু নিচে পরিমাণ যাবে? এক্স পরিমাণ যাবে। সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে? এক্স পরিমাণ উঠবে, ঠিক আছে? তাহলে একটা স্প্রিং, একটা তোমার পেন্ডুলাম বা একটা সরল স্পন্দন গতি, ঠিক আছে, সর্বোচ্চ যতটুকু নিচে অথবা উপরে যায়, বা সর্বোচ্চ যতটুকু ডানে বা বামে সরে, একটু পরে দেখবো, তাকে তার বিস্তার বলে, মানে হচ্ছে তার সর্বোচ্চ সরণ। খেয়াল করবা, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণকে বিস্তার বলতেছি, ঠিক আছে? সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণকে কি বলতেছি? বিস্তার। খেয়াল করে দেখবা, এই বস্তু এখন নিচে গেছে, একটু পর উপরে যাবে, একটু পর এখানে, এ কখনোই এক্স এর রেঞ্জকে পার করবে না, এই বস্তু কখনোই এক্স এর নিচে যাবে না। তাহলে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণ হচ্ছে এক্স, নিচের দিকে, এবং একই পরিমাণ সরণ তুমি উপরেও দেখতে পারবা। তাহলে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ উপরে কতটুকু যাবে? এক্স পরিমাণ, ঠিক আছে? তাহলে খেয়াল করো, বিস্তার হচ্ছে, মনে রাখবা, সাম্য অবস্থা থেকে ডানের দিকে অথবা বামের দিকে,
স্প্রিংয়ের কথা বললে নিচের দিকে অথবা উপরের দিকে সর্বোচ্চ যতটুকু সরণ হয়, ঠিক আছে। আর আমি যখন সরণ বলবো তার মানে তানিশা এটা কি সাম্য অবস্থা থেকে সরণ, ঠিক আছে। তো সর্বোচ্চ যতটুকু সরণ হয় তাকে তার বিস্তার বা অ্যাম্পলিটিউড বলে। যেমন খেয়াল করো, আমি বললাম এখানে এক্স এর মানটা হচ্ছে মনে করো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ওই এক্স এর মান কত হবে? চোখ বন্ধ করে 2 সেন্টিমিটার। কারণ কি, এটা যতটুকু নিচে যাবে ঠিক ততটুকু এটা উপরে যাবে, বুঝতে পারতেছো? তাহলে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যতটুকু নিচে যায় অথবা সর্বোচ্চ যতটুকু উপরে যায় তাকে আমি সর্বোচ্চ সরণ বিস্তার বলতেছি, বুঝতে পারতেছো? তাহলে বিস্তার মানে কি, সর্বোচ্চ যতটুকু উঠানামা করতে পারে। দশা, পেন্ডুলামটাও আর্ট করি, এটা আর্ট করতেছি না। আমি খেয়াল করো, যদি আমি এক্স অক্ষের সাপেক্ষে কথা বলি, এটা এতটুকু সরে গেছে না, মনে করো এক্স পরিমাণ সরে গেছে, ঠিক আছে। যদি এখান থেকে এটাকে ছেড়ে দেওয়া হয় এটা আমার এত দূরে কিন্তু চলে যাবে। কি করতেছো? এক্স পরিমাণ এখানে কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো খেয়াল করো, এটা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু ডানে বামে সরছে, সর্বোচ্চ এক্স পরিমাণ সরছে, তাহলে এই এক্স এর মানটাই হবে আমার বিস্তার, ঠিক আছে। এখন এই দোলন মনে করো কোনো এক সময় এখানেও ছিল, কোনো এক সময় এখানেও ছিল, কোনো এক সময় এখানেও ছিল, কিন্তু সর্বোচ্চ সরণ হচ্ছে এক্স এর পরিমাণ। এর সাম্য অবস্থা থেকে সরণ এতটুকু হইতে পারে, তোমাকে বলবো সাম্য অবস্থা থেকে এটা 2 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার দূরে, কিন্তু সর্বোচ্চ সরণ হচ্ছে বিস্তার পরিমাণ। যখন আমি বলবো যে একটা সরলদলকে বিস্তার 2 সেন্টিমিটার, মানে তার সাম্য অবস্থা থেকে 2 সেন্টিমিটারের বাইরে যাবেই না, এটা সাম্য অবস্থা থেকে 2 সেন্টিমিটারের বাইরে যাবেই না, ঠিক আছে। দশা, বুঝলে না তোমাদের দশা খুবই খারাপ। দশা মানে কি, দশা বা সমদশা বলবো, ঠিক আছে। দশা বা সমদশা, দশা মানে অবস্থা, একই অবস্থা, ঠিক আছে। যেমন আমি বললাম তানিশা আর তোমার অবস্থা সেম, একই দশায় আছো তোমরা, ঠিক আছে। তো ওই একই লাইন এদের জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে। যেমন খেয়াল করো, এই একটা বস্তু এখান থেকে ছেড়ে দিলাম, ঠিক আছে। খেয়াল করো ওটা খেয়াল করবা, মনে করো এটা এখানে আছে, ঠিক আছে। দোল দিয়ে থাকবে, ঠিক আছে। আমি দেখবো যে কোন বিন্দুতে এটা একই অবস্থায় ফিরে পাওয়া যাবে। দশা একটু খেয়াল করো, যেমন দেখো এই লাল বিন্দুটা এখানে গেছে, এইখানে গেছে, এইখানে গেছে, এইখানে গেছে, আবার এখানে আসে এখানে চলে আসছে। তো খেয়াল করো, এই লাল বিন্দু একবার গেছে আবার আসছে, ঠিক আছে। তো একটা সহজ কথা মনে রাখবা, একটা দোলনকালের পর কোন একটা বিন্দু তার সমদশায় ফিরে আসে। যেমন এটা যাত্রা শুরু করছিল, মনে করো এ এখান থেকে যাত্রা শুরু করছিল, তুমি কখনোই বলবা যে এই বিন্দু আর এই বিন্দু একই দশায় আছে, আর বি বিন্দু সি বিন্দু একই দশায় আছে, বলবা না, বলবা না। একটু কনফিউজ করি, তাহলে এ বিন্দু মনে করো এ বি সি, এটা ডি দিয়ে, এটাকে ই দিই, আচ্ছা এ আর ই কে কি একই দশা বলা যাবে? হ্যাঁ, তুমি দেখলা ওই দুজনে না টাকা পয়সা সেম, দুইটা বন্ধু আছে, টাকা পয়সা সেম, দুজনের পকেটে 100 টাকা আছে, ঠিক আছে। তো এই টাকা দেখি তাদের দশা বলে দেওয়া যাবে, ঠিক আছে। মনে করো দুইটা বন্ধু স্কুলে 100 টাকা করে নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু তাদের পকেটে টাকা পরিমাণ দেখে বলা যায় একই দশা আছে, বলে দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ কি, কারণ এই একটা বন্ধু ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলে 100 টাকা হারিয়ে দিতে পারে, ভালো খেলে না, ঠিক আছে, কিন্তু এই বন্ধু খুবই এক্সপার্ট। বাস্তবে আসছি, খেয়াল করো, এখানে খেয়াল করো, একে আমি একই দশা বলবো না। কেন বলবো না? তুমি দেখছো ভাইয়া এরা না এখান থেকে একই উচ্চতায় আসছে, বাস একই দশা, খুশি খুশি বলে দিলাম। বিষয়টা এতটা ইজি না, কারণ দশা বলার জন্য কে কি অবস্থা আছে একটু ভালো করে দেখো, ঠিক আছে না, একটু ভালো করে দেখতে হবে। তো দুইটা স্টুডেন্ট পরীক্ষায় আর মনে করো 100 মধ্যে দুজনে 50 পাইলো, তুমি দুজনে খারাপ স্টুডেন্ট বলতে পারবা না। বুঝতে পারে কোনো একটা স্টুডেন্ট অন্য কোনো অবস্থা ছিল, কোনো একটা সিচুয়েশনে ছিল, ঠিক আছে, কোনো একটা চাপে পরীক্ষা দিছে, তাকে বলা যাবে না, আমাকে আরো কিছু দেখতে হবে, ঠিক আছে না। আসো দেখি, তুমি এ আর ই কে একই দশা বলতেছিলা, তোমার লজিক ছিল এরা ভাই একই পরিমাণ উচ্চতায় আছে, মানে দেখতে একই রকম জায়গায় আছে, একই পরিমাণ লেভেলে এরা আছে। কিন্তু খেয়াল করো, এটা না এখান থেকে ডান দিকে যাওয়া শুরু করছে, এবং এই যে ইটা না এ বাম দিকে যাওয়া শুরু করছে। না,
ঠিক আছে, তাহলে খেয়াল করো তুমি এ আর দিকে কখনোই একই দশা বলবা না। কারণ কি? কারণ এ নিজের অবস্থান থেকে ডান দিকে যাচ্ছে, আর এ কোন দিকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে। ডান মানে কি? ভালো না? তো খেয়াল করো দুজনে পরীক্ষায় 50-50 পাইছিল, কিন্তু যে এই স্টুডেন্টও কিন্তু খুবই ভালো স্টুডেন্ট ছিল, ও সামনে ভালো করা শুরু করবে, কিন্তু এ কি করবে? এর কোনো কেয়ার নাই। এই খারাপ। তো একই অবস্থায় থাকা সত্ত্বেও তুমি একই দশা বলতে পারবা না, মানে আরো সিন দেখতে হবে। ঠিক আছে, তুমি খেয়াল করো এর কোথায় যাচ্ছে? এ ডান দিকে যাইতে যাচ্ছিল, কিন্তু এ কি করছে? ও বাম দিকে যাইতে চাচ্ছে। তাহলে এদেরকে একই দশা বলা যাবে না। বুঝতে পারতেছো? এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো। না, ওই জায়গায় পর্যায়কাল হওয়ার পর যদি সে একই ওই অবস্থায় থাকে তাহলে কি ব্যাপার? এখন একটা কথা তুমি মনে রাখতে পারো, আমাদের আজকে ক্লাস এখানেই শেষ করি, দশা নিয়ে সামনে আলোচনা হবে। একটা কথা সংক্ষেপে মনে রাখবা, কোনো একটা বস্তু একটা পর্যায়কালের পর তার একই দশা ফিরে পাবে। কোনো একটা বস্তু একটা পর্যায়কালের পর তার একই দশা ফিরে পাবে। আমি ওটাই বলি। ঠিক আছে, যেমন খেয়াল করো, আচ্ছা দেখি এখানে তুমি বি আর ডি কে একই দশা বলবা? বি আর ডি কে একই দশা বলবা? না, একই দশা বলবা না, কারণ বি যাচ্ছে ডানে আর ডি কোথায়? পর্যায়কাল বামে ফিরে যাচ্ছে। আসলে যদি বিতে আবার আসে তাহলে সেটা হবে একই। তাহলে খেয়াল করো, এ যদি ফিরে আবার বিতে আসবে তাহলে এর একই দশাই বলবো। ঠিক আছে, কিন্তু একটু ঝামেলা আছে। আচ্ছা আবার বিতে আসবে, খেয়াল করো, খেয়াল করো, আবার কি? এই বি মনে করো এখান থেকে গেল, আবার আসলো, বিতেই তো আসলো, একই দশা বলবো না। কেন? কারণ এই বি থেকে এইখানে যাচ্ছে, বি এর টেন্ডেন্সি ছিল এইখানে যাওয়া। আমরা আলোচনা করবো কালকের দিন দশা নিয়ে। ঠিক আছে, একই দশা মানে কি? একই অবস্থায় থাকতে লাগবে। আজকে ক্লাস এখানেই শেষ। আর ভিডিও যদি ভালো হয় তাহলে আপলোড করা হবে। ঠিক আছে। না ভাই আপলোড করো, কিন্তু এখন ভিডিওটা